প্রতিদিনের মতো আজ অফিস থেকে ফেরার পথে দুইটা তাজা গোলাপ কিনে বাসায় যাই। তবে অনেকবার কলিং বেল বাজানোর পরও লিসা দরজা খুলছে না। সারা দিন অফিস করে ক্লান্ত শরীরে দরজার সামনে দাঁড়িয়ে থাকার যেন কোনো শক্তিই দেখিনি। কিছুক্ষণ পর ডাকাডাকি করা শুরু করলাম। এদিকে লিসার ফোনে অনেকবার কল দিলাম কিন্তু রিসিভ করে না। লিসার ফোনের রিংটং এর আওয়াজ আমি শুনতে পাচ্ছি কিন্তু লিসা তো এমন কখনোই করে না। এই সন্ধ্যায় তো কখনো ঘুমায় না। বেশ চিন্তায় পড়ে গেলাম। আমার বাসার নিচতলায়, তাই ঘুরে বেলকনির সামনে গিয়ে দেখি দরজা অর্ধেকটা খোলা। লিসাকে দেখা যায় কিনা তাই আমি দরজার ফাঁক দিয়ে তাকাতাকি করছি। কিছুক্ষণ তাকাতাকি করার পর হঠাৎ করে ফ্লোরে চোখটা আটকে যায় আমার। লিসার চুল এলোমেলো অবস্থায় ফ্লোরে বিছিয়ে আছে। আমার বুকের ভেতর হঠাৎ করে ধাক্কা দিয়ে উঠলো। ঘরের ভেতরটা দেখার জন্য ব্যালকনির গ্রিল বেয়ে কিছু দূর উঠে উকি দিলাম। তাকাতেই দেখি লিসা হাত পা ছুড়ে অর্ধনগ্ন অবস্থায় ফ্লোরে পড়ে আছে। ওর পায়জামা অর্ধেকটা খোলা রয়েছে। দেখা মাত্রই আমার দেহ পাথরের মতো শক্ত হয়ে গেল। আমি নিজেকে ধরে রাখতে পারলাম না, সোজা নিচে আছড়ে পড়লাম গ্রিল থেকে। তখন সন্ধ্যা 7:30টার কাছাকাছি। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, হাত পা থরথর করে কাঁপছে। আমি এটা কি দেখলাম? নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। নিজেকে কোনো রকমে দাঁড় করিয়ে পাশের বাসার কাই ভাইকে ডাক দিলাম। আমি যেন কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছি। নিজের ভেতর কোনো কিছুই যেন অনুভূত হচ্ছে না। 5 বছর রিলেশন করে বিয়ে আমাদের। বিয়ে হয়েছে এই মাত্র 2 বছর। খুব ভালোবাসি আমি লিসাকে। ওকে ছাড়া আমি এক মুহূর্ত নিজেকে কল্পনা করতে পারি না। আমার ডাকাডাকি শুনে কাই ভাই তাড়াতাড়ি করে দরজা খুললেন। আমি ওনাকে যে বিষয়টা বলবো কিন্তু গলা দিয়ে কোনো শব্দই বের হচ্ছিল না আমার। শুধু এতটুকুই বলতে পারলাম, ভাই এখনই দরজা ভাঙতে হবে। কেন জাঙ্কুক ভাই, কি হয়েছে? আমার লিসা, ভাইয়া আমার লিসা ফ্লোরে পড়ে আছে। বলেন কি ভাই, কি হয়েছে ভাবির? এই বলে কাই ভাই ওনার সুগঠিত দেহে সমস্ত শক্তি দিয়ে দরজায় লাথি মারলেন। আমিও ওনার সাথে তাল মিলিয়ে কয়েকটা লাথি দিতেই দরজার ছিটকিনি ছাড়িয়ে দরজা খুলে গেল। আমি মুহূর্তের মধ্যে বেডরুমে ঢুকে থমকে দাঁড়ালাম। অনুভূতিহীন একটা জড় পদার্থের মতো দাঁড়িয়ে আছি আমি। আমার সাথে সাথে কাই ভাই ঢুকলো। ফ্লোরে লিসাকে দেখে কাই ভাই চোখ বন্ধ করে অন্যদিকে ফিরলেন। বেডরুমের ফ্লোরে লিসা অর্ধনগ্ন অবস্থায় পড়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে কেউ তাকে রেপ করে গলা টিপে মেরে ফেলেছে। আমার লিসা আর পৃথিবীতে নেই। আমার লিসা আমার কলিজা, আমার সবকিছু কেড়ে নিল। ঠুকরে কেঁদে উঠে প্রায় ঝাঁপিয়ে পড়লাম লিসার উপর। শান্ত হও জাঙ্কুক ভাই, এখন হাত দিন না ভাবির গায়ে, পরে সমস্যা হতে পারে। আমি কোনো কথা শুনলাম না। লিসার মাথাটা আমার বুকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আমার যেন দম ফুরিয়ে আসছে। ধীরে ধীরে চোখে ঝাপসা দেখতে লাগলাম। আমার জ্ঞান ফিরলে তাকিয়ে দেখি বেশ সাজানো একটা ঘরে আমি। অস্পষ্ট কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। দেখলাম আমি শুয়ে আছি কাই ভাইদের বেডরুমে। আমি সেখান থেকে কাই ভাইয়ের বাসার মেইন দরজা খুলতে দেখি বহু মানুষ। লোকজন ঠেলে ভেতরে যেতেই দেখি আমার শাশুড়ি মা শব্দ করে কান্না করে যাচ্ছে। পরক্ষণেই একটা ঘুষি এসে লাগলো আমার ডান কাঁধে। সাথে সাথে ঘুরে পড়লাম নিচে। তাকিয়ে দেখি আমার শ্যালক মানে লিসা ছোট ভাই সুগা আমার জামার গলা ধরে টেনে তুলছে আর জোর গলায় আমায় বলছে, আমার আপুরে তুই মেরেছিস। কেন মেরেছিস বল? আমি শুধু অনুভূতিহীন দৃষ্টিতে তাকিয়ে আছি ওর দিকে। দুইটা পুলিশ কনস্টেবল ছুটে এসে সুগাকে আটকালো। সুগা ক্ষিপ্ত বাঘের মতো আমার দিকে রুখে আসছে। দুই কনস্টেবলও যেন ওকে ধরে রাখতে পারছে না। একজন এগিয়ে এসে আমাকে টেনে তুললো। তাকিয়ে দেখি তেইহুম আমার ছোট শালী। ওরা 3 ভাই বোন। লিসা সব থেকে বড়, তারপর সুগা আর সবার ছোট হলো তেইহুম। আপনার লেগেছে অনেক দুলা ভাই? ভাইয়াটা তো দিন দিন অমানুষ হয়ে যাচ্ছে। আপনি জানেনই তো ভাইয়া কতটা বদরাগী। কোনো কিছু বুঝবে না, শুনবে না সিনিয়র মানুষের গায়ে। তেইহুমের কথা শেষের আগেই আমি বলে উঠলাম, না না ঠিক আছে, আমি কিছু মনে করিনি। এই বলে আমি আমার বেডরুমে গেলাম। গিয়ে দেখি পুলিশ স্টেশনে লিসাকে তুলছে। এসআই আমাকে দেখে বললেন, আপনি এই রুমে কি করেন? বলেছি না কাউকে এখানে না আসতে। আমি ওর স্বামী। আপনি ওনার স্বামী? এতক্ষণ কোথায় ছিলেন? আমার ওয়াইফের এই অবস্থা দেখে আমি সেন্সলেস হয়ে পড়ি। আপনাকেই তো দরকার। আসছেন ভালোই হয়েছে, কিছু প্রশ্নের জবাব দিন এখন। কাই নামের এক ভদ্রলোক বললেন, আপনি ওনাকে দরজা ভাঙার জন্য বলেছিলেন। হ্যাঁ অফিসার। তা দরজা ভাঙলেন কেন?
দরজা ভেতর থেকে আটকানো ছিল। তাই আপনার ওয়াইফের লাশের অবস্থা দেখে তো মনে হচ্ছে রেপ করে শ্বাসরোধ করে মারা হয়েছে। গলার দুই পাশে স্পষ্ট হাতের দাগ। দরজা যদি ভেতর থেকে লাগানো থাকে তবে তাকে রেপ করলো কে, আর মারলোই বা কে? এই বাসা থেকে তো বের হবার আর কোনো পথ নেই। তাহলে আমি সেটা কিভাবে বলবো? আমি অফিস থেকে এসে দেখি দরজা লাগানো। তারপর বেলকনির পাশ দিয়ে দেখতে পাই লিসা, আমার ওয়াইফের চুল এলোমেলো হয়ে ফ্লোরে পড়ে আছে। তারপর আমি ছুটে গিয়ে কাই ভাইকে ডেকে আনি। তারপর উনি আর আমি তো দরজাটা ভাঙি। কাই ভাইও তাই বললেন। এই বলে অফিসার গুটি গুটি পায়ে হেঁটে এক পাশে গ্রিলে হাত দিয়ে একটু আঘাত দিয়ে দেখলেন। এরপর এসে আমাকে বললেন, আপনাকে আবারও ডাকা হতে পারে কিছু ইনফরমেশনের জন্য। এই বলে স্ট্রেচারে করে আমার লিসাকে ওরা নিয়ে গাড়িতে তুললো। লিসাকে নিয়ে যাওয়ার সময় প্রায় ঝাঁপিয়ে পড়লো স্ট্রেচারের ওপর আমার শাশুড়ি মা। তেইহু ওনাকে টেনে নিয়ে ওর বুকে নিয়ে নিল। আমার বুকের ভিতরের হাহাকার আরো বাড়তে লাগলো। চোখের সীমানা আর ধরে রাখতে পারলো না জলগুলো। কিন্তু একটা চিন্তা আমাকে আটকে দিল। দরজা তো সত্যি ভেতর থেকে আটকানো, তাহলে এসব করলো কে? কাই ভাইকে তখনই ডাক দিলাম। উনি বললেন, সমস্ত ঘর তখনই খুঁজেছিলাম কেউ লুকিয়ে আছে কিনা, বাট কেউ ছিল না। আর আপনি তো এদিকে সেন্সলেস। আমার মাথা ঘুরে আসছে, কিভাবে সম্ভব? কেউ তো এটা করেছে। সে কি জিন যে হাওয়া হয়ে যাবে? বাসার তো সব প্লেস তন্ন তন্ন করে খোঁজা হয়েছে, কিন্তু নাকি কোথাও পাওয়া যায়নি। লিসার দাফন হয়ে গেছে, কিন্তু এখনো সেই উত্তর মিলল না। কে কিভাবে ঘরে ঢুকলো, আর কেনই বা লিসাকে মেরে গেল? অপরাধীকে যেভাবেই হোক খুঁজে বের করতে হবে। আমার পৃথিবী কেড়ে নিল যে, তাকে তো আমি ছেড়ে কথা বলবো না। একদিকে লিসাকে হারানোর যন্ত্রণা, আর অন্যদিকে রহস্যের জালে ঘিরে আছি আমি। কোনো আগা মাথা খুঁজে পাচ্ছি না, কিভাবে কোথা থেকে শুরু করব। রাত তখন 3:45। চেয়ার নিয়ে ব্যালকনিতে বসে আছি, চোখে কোনো ঘুম নাই। লিসার যাওয়ার পর এই 3 দিন ঘুমাতেই পারিনি। মাঝ রাতে শুনতে পাই যেন লিসা কাঁদো কাঁদো গলায় বলছে, ওকে ছেড়ো না জাঙ্কু, ওকে ছেড়ো না। সাথে সাথেই আমি এদিক ওদিক তাকাতাকি করি। পরক্ষণেই বুঝি হ্যালুসিনেশন হবে হয়তো। আজ পূর্ণ পূর্ণিমার রাত, চাঁদটা যেন আমার লিসার জন্য আরো উজ্জ্বল। আমি চেয়ার ছেড়ে উঠলাম। লিসা থাকলে হয়তো বলতো, এই জান এদিকে আসো, দেখো কত সুন্দর চাঁদ। আমি তখন ওই চাঁদের চেয়ে আরো উজ্জ্বল আমার লিসার চাঁদ মুখটা দেখতাম। একটা দীর্ঘশ্বাস ফেলে ব্যালকনি গ্রিল আঁকড়ে ধরে দেহের একটু ভর দিয়ে যাত্রা দেখতেই যাব। ঠিক এমন সময় গ্রিলের জয়েনিংটা এক পাশ থেকে একটু আলগা হয়ে গেল। আমি অবাক হয়ে গেলাম। আবার একটা ধাক্কা দিতেই দেখি গ্রিলের এক পাশটা বাইরে সরে গেল। আমার গলা শুকিয়ে হাত দুইটা কাঁপতে লাগলো। পুলিশ তো ধাক্কা দিয়ে দেখলো, তখন তো কিছু হলো না। তাহলে এখন হলো কেন এমনটা? এই ছাড়ানো অংশের ভেতর দিয়ে খুব সহজেই একটা মানুষ বের হতে পারবে। আর যেহেতু নিচতলা, তাই লাফ দিয়ে পালিয়ে যাওয়াটাও খুব সহজ ব্যাপার। গলাটা এতটা শুকিয়ে এলো যে রুমে গিয়ে এক গ্লাস পানি খেয়ে নিলাম। হাতটা এখনো কাঁপছে, কোনো রকমে গ্লাসটা ধরে আছি। আর একটা রহস্যের ভেতরে ঢুকে গেলাম আমি। গ্রিলের এক পাশটা ছাড়াতে গেলে তাকে 6টা জয়েন্ট কাটতে লাগবে। সেটার জন্য তো সময়ের ব্যাপার। রেপ করে গলা টিপে হত্যা করে ঠান্ডা মাথায় এতগুলো জয়েন্ট কাটা কখনোই সম্ভব না। আর মেন দরজা দিয়ে যদি কেউ এসে থাকে, তবে তো লিসা কখনোই ছিটকিনি লাগাবে না। নাকি হত্যা করে ছিটকিনিটা লাগিয়ে দিয়েছে, একজনকে ধর্ষণ করেছে আর কেউ টেরই পেল না। আমার মাথাটা আবারও ঘুরে এলো। বিছানায় শরীরটা এড়িয়ে দিলাম। এক ভীষণ রহস্যের জালে জড়িয়ে গেছি আমি, আর পারছি না। বিছানায় দেহটা এড়িয়ে দিতে না দিতেই কলিং বেলের আওয়াজ। এই মুহূর্তে কলিং বেলের আওয়াজটা যেন বিষের মতো লাগলো কানে। দেওয়াল ঘড়ির দিকে তাকালাম, সকাল 6:59। এত দ্রুত সকাল হয়ে গেল। আর এই 7 সকালে আবার কে এলো সান্ত্বনা দিতে কে জানে। তো পায়ে হেঁটে দরজা খুলতেই দেখি 2টা পুলিশ কনস্টেবল আর এসআই এসেছেন। ভেতরে যেতে পারি? কিছু ইনফরমেশন জানার ছিল। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আগে ভেতরে আসুন। আসলে এত সকালে আপনাদের দেখে ভাবছিলাম আপনাদের রাতে ঘুম ভালো মতো হয়েছে কিনা। আমাদের ঘুম হোক বা নাই হোক, আপনার যে কদিন ঘুম হচ্ছে না সেটা বোঝাই যাচ্ছে আপনাকে দেখে। কিভাবে অফিসার? আরে ঘাবড়াবেন না, সন্দেহ নিয়ে কোনো কথা বলছি না। আপনার টকটকে লাল চোখ দেখেই বোঝা যাচ্ছে। যাই হোক, যে কাজে এসেছিলাম। অফিসারের কথা শেষ হতে না দিয়েই বললাম, কাল রাত 3টার দিকে একটা ঘটনা ঘটেছে অফিসার। কি ঘটনা? কাল রাতের চাঁদটা অনেক উজ্জ্বল ছিল জানেন। চাঁদটা দেখার সময় আমার নাই মশাই নানান ঝামেলার মধ্যে থাকতে হয়। ওসব অনুভূতি আমার মরে গেছে। আপনি বলুন তারপর কি হলো? চাঁদটা আমার ব্যালকনি থেকে সম্পূর্ণ দেখা যায় না, তাই
ব্যালকনির গ্রিলে একটু দেহের ভর দিয়ে যাত্রা দেখতে গিয়েছিলাম। তারপর হঠাৎ দেখি কি হলো, থামলেন যে? কি দেখলেন? আমি ওনাদের ডেকে ব্যালকনিতে নিয়ে গেলাম, গ্রিলের খোলা অংশটা দেখিয়ে দিলাম। একজন কনস্টেবল ছবি তুলে নিল ক্যামেরায়। অফিসারের মুখে চিন্তার ছাপ দেখতে পাচ্ছি। উনি নিজেই আবার হাত দিয়ে খোলা অংশটা নাড়াচাড়া দিয়ে দেখছেন। আমি বাইরে তাকাতেই মেন গেটে টুলের উপর বসা দারোয়ানের দিকে চোখ পড়লো। ওর দিকে চোখাচোখি হতেই একটা অপরাধ ভাব দৃষ্টি নিয়ে চোখ সরালো আর অন্যদিকে তাকালো। ব্যাপারটা একটু খটকা লাগলো আমার। আবার ভাবলাম পুলিশ টুলিশ দেখে ওদের আবার হুদায় ভয় থাকে, তাই জন্যই হয়তো। অফিসার বললেন, গোলমেলে ব্যাপারটার কিছুটা কুল কিনারা খুঁজে পেলাম। তাহলে বেটা এখান থেকেই কেটে পড়েছে। আচ্ছা, আপনার বা আপনার ওয়াইফের সাথে কারোর কোনো শত্রুতা ছিল? এই ধরেন কোনো ব্যাপার নিয়ে দ্বন্দ্ব বা মনোমালিন্য? আমার শত্রু? কই, তেমন তো কিছু মনে পড়ছে না। কিন্তু লিসার কি ছিল? কারোর সাথে ঝামেলা হলে তো আমাকে বলবে। টিভি সিরিয়ালের পুরো কাহিনী আমাকে না বললে তার ঘুমই হতো না, আর সেখানে আমাকে শত্রুর কথা লুকাতো। দেখুন অফিসার, তেমন কারোর সাথে আমার কোনো ঝামেলাই নেই। আমি বদলি হয়ে এখানে এসেছি মাত্র 3 মাস। আর আমার ওয়াইফের সাথে এমন কিছু হলে আমি আগে জানতাম। আমার কাছে ও কোনো কিছুই লুকাতো না। জাঙ্কুক ভাই, এমন অনেক কিছুই থেকে যায় যা কাছের মানুষও টের পায় না। যাই হোক, সেদিকে নাই যাই। এই নিন আমার ফোন নম্বর। কোনো কিছু জানতে বা বুঝতে পারলে অবশ্যই আমাকে জানাবেন। আমি আসি তাহলে। এই বলে গটগট করে সবাই চলে গেল। আমি তাকিয়ে দেখছি ওদের চলে যাওয়া। মাথার ভেতর দারোয়ানের অপরাধ মাখার দৃষ্টিটা ঘুরপাক খাচ্ছে বারবার। দারোয়ানকে কেন সন্দেহ করছি? ও তো রেপ করতে পারে, কিন্তু মেরে ফেলবে কেন? তবে যে মেরেছে তার অনেক দিনের প্ল্যানিং ছিল নিশ্চয়ই। এই গ্রিল হয়তো আগে থেকে কেটে রেখেছে, সময় সুযোগ বুঝে ভেতরে ঢুকেছে। কিন্তু দারোয়ান ও তখন কোথায় ছিল? ভাবা মাত্রই হন হন করে বাইরে বের হয়ে দারোয়ানকে ডাক দিলাম। ও প্রথমে ইতস্তত করে, তারপর আসলো। ওর মুখের ভঙ্গি দেখে মনে হচ্ছে এই মাত্র ভূত দেখে এসেছে। কিরে, এমন ইতস্তত করছিস কেন? না না, মানে ভাইজান, তুই কাল দুপুরে কোথায় ছিলিস? ভাইজান, দুপুরে তো এখানেই বসেছিলাম, আর 10 থেকে 15 মিনিটের জন্যই একটু গিয়েছিলাম। আর বিকালে? আর বিকেলে ভাইজান বাড়িওয়ালা চাচা আমাকে একটু দোকানে পাঠাইছিল, তাই আসতে একটু লেট হয়েছিল ভাইজান। আচ্ছা বল, তোর ভাবি যেদিন খুন হলো সেই দিন এই বিল্ডিং এর অপরিচিত কেউ ঢুকেছিল? ভাইজান, দুপুরের দিকে একটা লোক ঢুকেছিল। লোক? তুই চিনিস তাকে? কেমন দেখতে সে? কোন বাসায় ঢুকেছিল? ভাইজান, শ্যামলা করে মোটামুটি লম্বা একটা লোক। পরিচয় জিজ্ঞাসা করতে বলল লিসার ভাবির কাছে যাবে। আমি ভাবলাম আপনার কোন আত্মীয় হবে, তাই আমি কিচ্ছু বলিনি ভাইজান। এতক্ষণে সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু দারোয়ানের এই কথা শুনে সবকিছু ওলটপালট হয়ে গেল। অপরিচিত লোক, সে ঠান্ডা মাথায় গ্রিল কাটবে কিভাবে? আর কাটলেও তো দারোয়ান বা অন্য কেউ দেখতে পাবে। এই, আমার সাথে বানিয়ে বানিয়ে গল্প করছিস? এক থাপ্পড়ে তোর দাঁতটা ফেলে দেবো বেয়াদব। আমার এমন রূপ দেখে দারোয়ান বেশ ভালোই ভিমড়ি খেলো। ভাইজান, ধমকান কেন? আমি সত্যিই তো বললাম। পুলিশ এসে পাছাই বাড়ি চালালে সব সত্যি বের হবে। চা এখন। ও কোনো রকমে আমার চোখের সামনে থেকে পালালো। দারোয়ানের প্রতি সন্দেহটা আরো শক্তপোক্ত হলো। হয় ওই করেছে, নইলে কেউ ওকে টাকা খাইয়ে মুখ বন্ধ করেছে। এরই মধ্যে ফোনে কল আসলো। দেখি তেইহুনি নম্বর। শালিকাটা লিসা মারা যাওয়ার পর থেকে বারবার ফোন দিচ্ছে। নানান অজুহাতে ফোন দেয়, বলে যে আপুর জন্য খুব খারাপ লাগছে। আমুর কান্না তো থামছে না, আরো কত কি। ফোন রিসিভ করলাম। হ্যাঁ বলো তেইহুন, বাড়িতে তো আপুর মৃত্যুর জন্য দোয়া মাগফিরাতের আয়োজন করেছে, তাই আম্মু বলল আপনাকে আসতে। আজই চলে আসেন দুলা ভাই। তুমি তো জানোই তোমার আপুর খুন হয়েছে। পুলিশ আমাকে চোখে চোখে রাখছে। এই মুহূর্তে শহরের বাইরে যাওয়াটা ঠিক হবে না। না না ভাইয়া, কোনো কথা শুনবো না, আপনাকে আসতেই হবে। আপনি আজই আসছেন, এটাই আমার শেষ কথা। এই বলে কেটে দিল আমার কোনো কথা না শুনি। বড্ড চঞ্চল মেয়েটা, এমন ভাবে বললো যেন ওর আপুর দোয়া মাগফিরাতে চেয়ে আমাকে যাওয়াটা বেশি জরুরি। ওদিকে ফুটফুটে লক্ষ্মী বউটার জন্য আম্মু প্রায় ফোন দিয়ে কান্নাকাটি করে। বিভিন্ন স্মৃতি বলতে থাকে ওর আর আম্মুর। আমি নীরবে শুনি আর কান্না করি। বুকের ভেতরটা তখন ফেটে যায়। কোনো রকমে নিজেকে শান্ত করে আম্মুকে বোঝাই। একটা দীর্ঘশ্বাস ফেলে বিল্ডিং এর সামনের ফাঁকা জায়গাতে হাঁটাহাঁটি করছিলাম। লিসা মারা যাওয়ার পর এই প্রথম বাইরে বের হলাম। কাই ভাই ডেকে ডেকে ওনার বাসায় নিয়ে গিয়ে খাবার দিতেন, কিন্তু খাবার গলা দিয়ে নামতো না। বাইরে হাঁটাহাঁটি করতে করতে হঠাৎ পায়ের নিচে কি যেন একটা ঠেকলো। তাকিয়ে দেখি একটা কানের দুল। এই মুহূর্তে আমি আমার বাসা বরাবর দাঁড়িয়ে সন্দেহ নিয়ে দুলটা তুলে নিলাম। দুলটা সোজা করতেই আমি একটা ধাক্কা খেলাম। এটা যে লিসার দুল, এখানে কেন পড়ে আছে? ও তো বেড়াতে যাওয়া ছাড়া এই দুলটা পড়ে না। আমি সাথে সাথে দ্রুত পায়ে বাসায় এসে আলমারির দরজার হাতল ধরতেই দরজা খুলে এলো। কি? দরজা খোলা? ভেতরে তাকিয়ে দেখি লিসার 2 সেট 2 বাক্সে গয়না রাখা ছিল, একটাও নাই, খালি বক্স পড়ে আছে। এতদিনে একবারও আলমারির দিকে চোখ পড়লো না আমার। এসব দেখে আরো দুর্বল হয়ে গেলাম আমি।
রহস্যের মোড় যে অন্যদিকে ঘুরে গেল। তার মানে আগে চুরি, তারপর ধর্ষণ, তারপর খুন। মুহূর্তেই মাথাটা গরম হয়ে গেল আমার। সামনে গোল টি টেবিলে রাখা কাঁচের গ্লাসটা ধরে নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারলাম। গ্লাসটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। শরীরটা খুব দুর্বল লাগছে। না না, এটা সব পূর্ব পরিকল্পিত। আমি সব কয়টারে দেখে ছাড়বো। নিজের অজান্তেই কথাগুলো প্রলাপ করতে লাগলাম। ডান পাশে বিছানায় রাখা ফোনটা বেজে উঠলো। উফ, মেয়েটা যে আমাকে একটু স্বস্তি দেবে না দেখছি। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। এটা নিশ্চয়ই তেইহুঙের ঢং কান্না, আমি যাব না বলেছি বলে। কিন্তু তে দেখে কেঁদেই যাচ্ছে। আমি বেশ অবাক হলাম। হ্যালো তে, কি হয়েছে? এভাবে কাঁদছো কেন? কি হয়েছে বলো। তুলা ভাই। হ্যাঁ বলো, কি হয়েছে? এভাবে কান্না করছো কেন তে? তুলা ভাই, আপনি আসেন না, আপনার সাথে একটা জরুরি কথা আছে। প্লিজ আসেন একবার, আমার মরা বোনের দোহাই লাগি। তেইহুংকে এভাবে বলতে শুনে ঠিক বুঝতে পারলাম ওর সাথে হয়তো কিছু সমস্যা হচ্ছে। কি হয়েছে তেইহুং? তুমি আমাকে এখনই বলো। না, আপনাকে সরাসরি বলতে হবে। আপনি না আসলে আমার ক্ষতি হয়ে যাবে দুলা ভাই। প্লিজ প্লিজ আপনি আসেন। আমি তো এক মুসিবতে পড়ে গেলাম। এদিকে রহস্যের নতুন মোড় নিচ্ছে, আর ওদিকে তের ব্যাপার। মুহূর্তে কি করব, কি বা করা উচিত আমার মাথায় কিছুই ঢুকছে না। কিছুক্ষণ পর ভাবলাম না, শ্বশুর বাড়িতে যাওয়া উচিত। কিন্তু কেন জানি একটা পিছু টান কাজ করছে। কাই ভাইকে ফোন দিলাম, উনি অফিসে। যাওয়ার সময় কাই ভাইয়ের স্ত্রী জেনি ভাবিকে নক দিয়ে বলে গেলাম পুলিশ আসলে বলবেন আমি লিসার দোয়া মাগফিরাতের জন্য গ্রামের বাড়ি সাতক্ষীরাতে যাচ্ছি। বাস থেকে নেমেই দেখি সুগা আমাকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছে। তার মুখের দিকে তাকিয়ে দেখলাম কিছুটা লজ্জিত ভাব নিয়ে নিচু হয়ে লাগেজটার হাতলটা টেনে বড় করছে। আমি বুঝতে পারলাম আমাকে যে ঘুষিটা মেরেছিল তার জন্যই হয়তো লজ্জিত। একটা অটোতে উঠলাম। সারা পথ সুগা মাথা নিচু করে আছে। আমি টুকটাক কথা বললাম ওর সাথে, কিন্তু কেবল জবাবটুকুই পাচ্ছিলাম। ভালোবাসার বোনটাকে হারিয়ে হয়তো মর্মাহত এখনো। আর আমি কি লিসাকে ছাড়া ভালো আছি? সারাক্ষণ একটা কষ্ট আমার বুকের ভেতর চেপে আছে। বাড়িটা উজাড় করে কারোর কাছে শেয়ার করতে না পারি সহ্য করতে। হৃদয়ে যে কেরোসিন ঢেলে ধাও ধাও করে জ্বালাচ্ছে কেউ সারাক্ষণ। কে জ্বালাচ্ছে আর কেনই বা জ্বালাচ্ছে? শ্বশুর বাড়িতে একটা রুমে একা বসে আছি আমি এসেছি দেখে তো তে আত্মহারা হয়ে গেছে খুশিতে। তে ঘরে ঢুকেই তো দরজা লক করে দিল। আমি একটু ঘাবড়ে গেলাম। তে এসে আমার পাশে বসলো। দুলা ভাই, যা বলবো মন দিয়ে শুনবেন কিন্তু। হ্যাঁ অবশ্যই বলো। আপুর মৃত্যুর 2 দিন পর একটা অচেনা নম্বর থেকে আমার ফোনে ফোন আসে। আমি রিসিভ করি। দেখলাম একটা বেশ মধ্যবয়সী ছেলের কণ্ঠ। ফোন দিয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করলো। আপুর কোথায় দাফন হয়েছে এসবও জিজ্ঞাসা করলো। আমি ভাবলাম আব্বু আমার কোনো আত্মীয় হবে হয়তো। তারপর কি হলো? কিন্তু ঠিক তারপরে তিনি ওই ছেলে অন্য নম্বর থেকে ফোন দেয়। বেহুদা আলাপ জমাতে চাই, এটা বুঝতে পেরে আমি ফোন কেটে দিই। গতকাল আরেকটা অপরিচিত নাম্বার থেকে ফোন দিয়ে যা বললো তার জন্য আমি প্রস্তুত ছিলাম না দুলা ভাই। কি বললো সে? প্রথমেই ফোন দিয়ে আলাপ জমাতে চাই আমি কেটে দিতে চাইলে হঠাৎ বৃষ্টি ভাবে আমাকে গালি দেওয়া শুরু করে। 1 মিনিট, তার ভাষা কেমন ছিল? মানে ভাষার মধ্যে কি কোনো আঞ্চলিকতা ছিল? না দুলা ভাই, নইলে তো বুঝতেই পারতাম। আচ্ছা তারপর বলো। যখন গালি দেওয়া শুরু করে তখন আমার খুব রাগ হয়ে যায়। তাই আমি বলে ফেলি ওর নম্বরটা পুলিশে দেব। এই কথা শুনে ও আমাকে থ্রেট দেওয়া শুরু করে দুলা ভাই। থ্রেট দিচ্ছে? কি বলেছে? বলেছে বেশি বার বাড়াস না, তোর আবার মতো অবস্থা করে দেব কিন্তু তোকে। তের মুখে কথাটা শুনে যেন আমি ধাক্কা খেলাম। আবার মতো মানে? তারপর তুমি কি বললে? আমি কিছু না বলেই কলটা কেটে দিলাম। তারপর আপনার কাছে কান্নাকাটি করছিলাম ফোন দিয়ে। তাহলে এই কথাটা কালকে বলনি কেন? আর ফোন দিয়েছিল নাকি আজকে? হ্যাঁ দিয়েছিল, কিন্তু আমি তো রিসিভ করিনি। তারপর তো আপনাকে ফোন দিয়েই ডাকলাম। আমার খুব ভয় করছে তুলা ভাই। আরে দূর, কিচ্ছু হবে না পাগলি, আমি তো আছি। তোমাকে সরল মেয়ে পেয়ে ভয় দেখিয়েছি মাত্র। নম্বরটা পুলিশে দিলে ও 14 গোষ্ঠী বের করে ছাড়বে। দেখে সান্ত্বনা দিলেও নিজের ভেতর একটা প্রশ্ন ঢুকে গেল। ও তো অন্য কিছু বলে ছেড়ে দিতে পারতো। আপার মতো অবস্থা করবে কেন বললো? ওরে কি লিসার খুনের পেছনে ওরই লিংক আছে কোনো? তের ফোন নম্বরটাই বা কিভাবে পেলো? আচ্ছা দুলা ভাই, আপনি ওর কোন নম্বর দেবেন পুলিশকে? এক সময় তো ভিন্ন ভিন্ন নম্বর দিয়ে কল দিচ্ছে। আচ্ছা নম্বরগুলো দাও আমাকে। নম্বরগুলো টুকে নিলাম, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে হত্যার পেছনে এই ছেলেই আছে। কিন্তু আবার অন্য প্রশ্ন চলে আসে, হত্যাই যদি করবে তবে গহনা চুরি করলো কেন? আলমারির চাবি তো থাকে লিসার কাছে, ও লুকিয়ে রাখে চাবি। আর আলমারি তো দেখলাম চাবি দিয়েই খোলা। তাহলে নিশ্চয়ই কোনো অস্ত্র দেখিয়ে চাবি নিয়ে গহনা নিয়েছে। আর যাবার সময় রেপ করে গলা টিপে খুন করে গিয়েছে। মেডিকেল রিপোর্ট বলে লিসাকে একজনই রেপ করেছে। ওরা সংখ্যায়
বাসায় কয়জন ছিল? আর গহনা নিয়ে রেপ করলো এটা না হয় বুঝলাম, কিন্তু খুন কেন করবে যদি অপরিচিত কেউ হয়? তার মানে নিশ্চয়ই এমন কেউ এই কাজ করেছে যাদেরকে লিসা চেনে। পরবর্তীকালে ধরা খেয়ে যাওয়ার ভয়ে খুনটা করে গেছে যাতে প্রমাণ না থাকে। হ্যাঁ, ব্যাপারটা অনেকটাই রহস্যের জট খুলেছে। এই কাজ একার পক্ষে সম্ভব না, সাথে আরো লোক ছিল। কিন্তু দারোয়ান তখন কি করছিল? ঘুরে ফিরে প্রশ্ন এসে পড়ছে দারোয়ানের উপর। ডাকাতি করেছে, রেপ করেছে, খুন করেছে, তারপর ঠান্ডা মাথায় গ্রিল কেটেছে, তাও আবার দিনের আলো থাকতে। আর দারোয়ান কিছুই জানে না, তা কিভাবে সম্ভব? আমি নিশ্চিত যে দারোয়ান সাথে ছিল, নইলে মোটা অঙ্কের টাকা খাইয়ে তার মুখ বন্ধ রেখেছে। হয়তো জানের ভয় দেখিয়েছে। আচ্ছা, যদি জানের ভয় দেখিয়ে থাকে তবে দারোয়ান নিশ্চয়ই তাদের চেনে। এই তো আর একটা বিষয় ক্লিয়ার হয়ে গেল, যে খুন করেছে সে পরিচিত কেউ। তাদের লিসাও চিনতো আর দারোয়ানও চেনে। এরই মধ্যে ফোনটা বেজে উঠলো। পকেট থেকে ফোনটা বের করে দেখি এসআই ফোন দিয়েছে। হ্যাঁ অফিসার বলেন, শুনলাম আপনি শ্বশুর বাড়ি গিয়েছেন। হ্যাঁ আসতে হলো একটু, এই সময় বেশি বাইরে না যাওয়াই বেটার ছিল। যাই হোক, সেই জন্য ফোন দিয়েছি। অফিসার আগে বলুন, আমার আলমারি যে খোলা ছিল সেটা আপনারা দেখেননি? হ্যাঁ অবশ্যই দেখেছি, আপনার আলমারিতে তো তেমন কিছুই ছিল না সন্দেহ করার মতো। কেন বলুন তো? আচ্ছা বিস্তারিত পরে বলছি, আগে আপনি বলুন কি জন্য ফোন দিলেন? ও হ্যাঁ, আপনার বাসার ব্যালকনির পাশে, মানে বিল্ডিং এর পেছনের সাইডে আর কি, ওখানে একটা 3 বছরের বাচ্চার লাশ পাওয়া গেছে। কথাটা শুনেই যেন আমি আকাশ থেকে পড়লাম। কি? কখন? কার বাচ্চা? কিভাবে হলো? এত প্রশ্ন করবেন না, আপনি আগে চলে আসুন, কাজ মিটিয়ে সবকিছুই জানতে পারবেন। আর হ্যাঁ, আজকালের ভেতরেই চলে আসবেন। রাখি, সাবধানে থাকবেন। অফিসার ফোনটা রেখে দিল। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম। কি হচ্ছে এসব? আমার আবার কোনো ক্ষতি করবে না তো? আর কি চাই ওরা? আমি যে বিল্ডিং এ থাকি সেখানে তো এমন কোনো পরিবার নেই যাদের ছোট বাচ্চা আছে। সবার সাথেই তো আমার পরিচয় আছে। এটা নিশ্চয়ই কেউ মেরে ফেলে রেখে দিয়ে গেছে। কিন্তু এত ছোট বাচ্চাকে এত বড় পাঁচিল টপকে আমার বাসার পাশে মেরে ফেলে দিয়ে গেল। শহরে তো আরো কত সহজ জায়গা আছে যেখানে রিল্যাক্সে ফেলতে পারতো, কিন্তু তা করেনি। এই বাচ্চা ফেলার পেছনে কারণ অবশ্যই আছে, আর সেই কারণটাই যদি আমি হই, বুকের ভেতর হঠাৎ করে কেমন জানি ভয় ভয় করতে লাগলো। 3 বছরের খুন করা বাচ্চা ফেলে আমাকে টার্গেট করছে, সেটা বোঝাতে চাচ্ছে না তো? সাতক্ষীরা থেকে মাত্রই বাসায় ফিরলাম। বাসায় ঢোকার আগে কাই ভাইয়ের বাসার দরজা নক দিলাম। কাই ভাই বাসায় নেই ভাবি? এখন তো বেলা 12টা বাজে, অফিস টাইম। ও অফিসে আছে। ও আচ্ছা, একটু ভেবে আবারও বললাম, আচ্ছা ভাবি, শুনলাম আমার বাসার পেছনের দিকে নাকি 3 বছরের একটা বাচ্চার লাশ পাওয়া গেছে। হ্যাঁ জাঙ্কুক ভাই, আপনি যে সকালে সাতক্ষীরাতে গেলেন আর পুলিশ তার কিছুক্ষণ পরই আসে, কিন্তু পুলিশ ওদিকে কি করতে গিয়েছিল জানেন? ওই যে ভাবির কেসের ব্যাপারে আপনার কাছে এসেছিল, আপনাকে না দেখতে পেয়ে বিল্ডিং এর এদিক ওদিক ঘোরাঘুরি করছিল। তখনই এক কনস্টেবলের চোখ যায় ওইদিকে। ও আচ্ছা, বাচ্চাটা কার, কি এই ব্যাপারে কিছু জানতে পারছেন কি? আসলে ভাই, পুলিশ লাশ নিয়ে যাওয়ার পর তো আর কিছুই জানা যায় না। এইসব ঘটনা ঘটছে বলে তো আপনার ভাই বলছে বাসা চেঞ্জ করবে। কি? কাই ভাই বাসা বদলাবে? হ্যাঁ ভাই, এখানে আর থাকার মতো পরিবেশ নাই। আমি বেশ চিন্তিত হয়ে গেলাম। ভাবিকে বিদায় দিয়ে বাসায় আসলাম। পকেট থেকে ফোনটা নিয়ে এসআই কে ফোন দিলাম। হ্যাঁ জাঙ্কুক সাহেব বলেন, আসছেন বাসায়? জি এখনই আসলাম, আপনার সাথে খুব জরুরি কথা আছে, একটু যদি কষ্ট করে আসতেন। জি অবশ্যই, আর আপনার কাছেও আমার প্রয়োজন আছে, আমি আসছি। হ্যাঁ জাঙ্কুক সাহেব বলেন, কি বলবেন? জানেন আমার বাসায় চুরি হয়েছে। চুরি? হ্যাঁ, আপনারা আলমারি খোলা দেখেছেন, তার ভিতর 2টা সেট গহনা ছিল। সেই খাপ দুটো খালি রয়েছে, আর আপনারা সন্দেহ করার মতো কিছুই পেলেন না। দেখুন আপনার আলমারিতে কি আছে তা তো আর আমরা জেনে বসে নেই। আর আলমারির দরজা খোলা ছিল কি খোলা রেখেছিলেন তা আপনাদের ঘরের ব্যাপার, আপনারাই ভালো জানবেন। হ্যাঁ আমি জানবো, তবে আমার কাছে একবার শুনতে পারতেন। আসলে এই কেসের রহস্যের বেড়াচালে পড়ে ওদিকে খেয়াল দেওয়া হয়ে ওঠেনি। আপনি কি এটা শোনানোর জন্যই আমাকে ডাকলেন? এতটুকু হলে তো ফোনেই বলতাম। আসল কথায় আসি, আমি ভেবে দেখলাম যে যেহেতু গহনা চুরি হয়েছে শুধু আর কিছুই না, তার মানে চোর আগে থেকেই জানে আমার ঘরে 2 সেট ভারী স্বর্ণের গহনা আছে। সেই গহনা নেওয়ার পর আমার ওয়াইফকে রেপ করা হয়, তারপর হত্যা। যদি অপরিচিত কেউ হতো তাহলে রেপ করে হাত পা বেঁধে মুখে কিছু দিয়ে চলে যেত যাতে চিল্লাতে না পারে। যেহেতু হত্যা করেছে সেহেতু আমার ওয়াইফটাকে নিশ্চয়ই চেনে, তাই যাতে প্রমাণ না থাকে সেই জন্য হত্যা করেছে। বাহ, আপনি তো ভেতরে ভেতরে ভালোই ইনভেস্টিগেট করেছেন দেখছি। আমি আবারও বলা শুরু করলাম, তাহলে ব্যাপারটা দাঁড়ালো এই যে এইসব কোনো পরিচিত লোকই করেছে। আচ্ছা অফিসার, একটা কথা বলুন তো, আপনারা গেটের দারোয়ানকে জেরা করেননি? শত শত জটিল কেস সলভ করেছি এই একলা হাতে।
তবে জাঙ্কুক সাহেব, কি ভাবেন আপনি? এই এসআই এর চোখ থেকে কিছুই এড়ায় না। আপনি বাসার গেট দিয়ে ঢোকার সময় দারোয়ানকে দেখেছিলেন? না মানে খেয়াল করিনি, ব্যাগ ট্যাগ ছিল তো কাছে, তাই ওদিকে খেয়াল দেওয়া হয়েছেনি। ওই ব্যাটাকে তো গতকালকে জেলে ভরেছি। মানে কেন? সেই 3 বছরের বাচ্চাটাকে খুন করা হয়নি, মেডিকেল রিপোর্ট বলে লিভার ক্যান্সারে মারা গিয়েছিল বাচ্চাটা, আর লাশটা হসপিটাল থেকে চুরি করে আনা হয়। তাহলে লাশটা এখানে ফেললো কারা? কেনই বা ফেললো? আর দারোয়ানের কি দোষ ছিল? এত উত্তেজিত কেন জাঙ্কুক সাহেব? আগে শান্ত হন। এই এসআই আরএম এর শুধু নামটা মাথায় রাখেন। আমি তো এই রহস্যের ভাবনায় ডুবে গেছি। জাঙ্কুক সাহেব, ভাবনার শিখরে আছেন মনে হচ্ছে। না মানে আসলে বেশ কিছু ছকে আটকে আছি অফিসার। এই ছক কাটিয়ে সামনে এগোতে পারছি না, ঘুরে ফিরে সেই একই ছকে মিলিত হচ্ছি। আপনার সেই ছকটা দারোয়ানে এসে আটকাচ্ছে, তাই তো? ঠিক ধরেছেন অফিসার। বুঝি জাঙ্কুক সাহেব, এসব করেই তো পেট চলে, আর সরকার চেয়ারে বসিয়েছে। কিন্তু অফিসার বললেন না তো দারোয়ানকে কেন ধরলেন, আর বাচ্চাটাকে কে ফেললো? লাস্টার পোস্টমর্টম রিপোর্ট বলে যে লিভার ক্যান্সারে বাচ্চাটি মারা যায়, আর বাচ্চাটাকে দেখে পথ শিশু টাইপের মনে হলো। যেহেতু বাচ্চাটা ক্যান্সারে মারা গিয়েছে, তাই শহরের সবকটি হসপিটাল প্লাস ক্লিনিকে খোঁজ খবর নিয়ে দেখলাম একটা ছোটখাটো ক্লিনিক থেকে নাকি একটা শিশুর লাশ চুরি হয়েছে। আমরা ক্লিনিক অথরিটিকে লাশটা দেখাতে তারা শনাক্ত করতে পারে। আমরা ক্লিনিকের সিসিটিভির ভিডিও ফুটেজ দেখেছি। অথরিটি প্রথমে নানান অজুহাত খাড়া করলেও অবশেষে দেখাতে বাধ্য হয়। দেখলাম ভোর 5টার দিকে হবে হয়তো। ওই টাইমে মর্গ থেকে স্ট্রেচারে করে দুজন লোক লাশটা বের করছিল। একজন গড়নে হালকা পাতলা, একটু হাইটে শর্ট হবে, আর অপরজন স্বাস্থ্য বেশ ভালো, মাঝারি গড়ন, ঘন চেকের শার্ট পরা ছিল। ক্লিনিকের সকল স্টাফ নার্সদের ডাকা হলো, কিন্তু চেহারা কারোর সাথে মিল খেল না। আমরা ক্লিনিকে ঢুকতেই নাকি একটা স্টাফ বাইরে কাজ দেখিয়ে বেরিয়ে গেছে, কিন্তু ফেরেনি। অনেকক্ষণ অপেক্ষা করার পরও তার হদিশ না পেয়ে তার নাম ঠিকানা নিয়ে ফিরে আসতে হলো। নাম কি তার? তার নাম শুভ ছিল। আমি মনে মনে এই নামের কাউকে চিনি কিনা খুঁজতে লাগলাম। খুঁজে না পেয়ে আবারও বললাম, হ্যাঁ তারপর বলুন। তারপর সোজা আপনার বিল্ডিং এ চলে আসলাম, দারোয়ানকে ধরলাম। দারোয়ানকে প্রশ্ন করলাম যে ভোর 5টা থেকে 6টার ভিতর কোথায় ছিলি? ও উত্তর দিল গেটের কাছেই ছিল, কিন্তু লাশ নিয়ে কারোর ভেতরে ঢোকার কথা শুনতেই বানিয়ে বানিয়ে গল্প বলা শুরু করলো। কাটিয়ে দিলাম একটা চড়, কিন্তু ও যে বানিয়ে বলছে তা আপনি কিভাবে বুঝলেন? বানিয়ে গল্প কথার মার ব্যাচেই ধরা খেয়ে যায় জাঙ্কুক সাহেব। এই পোশাকটা এমনি এমনি সরকার পরিয়ে রাখেনি, বুঝেছেন? কিন্তু কিন্তু কি অফিসার, এগুলো কি ওকে শিখিয়ে দিয়েছে মনে হচ্ছে। থানায় নিয়ে 2-4 ঘা দিয়েছিলাম, কিন্তু মুখ খোলেনি বেটা। আমার নামও আরএম, কিভাবে মুখ খোলাতে হয় তা আমার জানা আছে। আমার ওয়াইফের খুন হওয়ার কয়েকদিন পরে আমি ওকে জেরা করেছিলাম, কিন্তু তখন আমার সাথে বানিয়ে গল্প বলেছে আর অযৌক্তিক কিছু কথা বলেছে, তা আমি বুঝতে পারি। আমার কথা শুনে দেখলাম অফিসার আবার কি যেন ভাবতে লাগলো। এরই মধ্যে ওনার ফোনে একটা কল আসে। তারপর আমাকে বিদায় দিয়ে উনি হনহন করে চলে যান। আমি ঠাই সোফায় বসে রইলাম। অনেকগুলো প্রশ্ন এই মুহূর্তে আমার মাথার ভেতর চক্কর খাচ্ছে। দারোয়ানের মুখ বন্ধ রাখতে এর পেছনে কেউ টাকা খরচ করেছে, কিন্তু কেন? আর অপরটি হচ্ছে একটা মৃত বাচ্চাকে কেন এখানে ফেলবে, তাও আবার ক্লিনিক থেকে চুরি করে? এতে কার কি লাভ? আমাকে ফাঁসানোর চেষ্টা। সোফায় কখন যে ঘুমিয়ে গেছি জানি না। কলিং বেলের আওয়াজে ঘুমটা ভাঙলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 7টা বাজে। চোখ মুছতে মুছতে দরজা খুলে দেখি কাই ভাই। দেখলাম উনি সেজে গুজে আছেন। কি ব্যাপার কাই ভাই, কই যাচ্ছেন এই সকালে? চলে যাচ্ছি জাঙ্কুক ভাই। মানে কোথায় যাচ্ছেন? বাসা ছেড়ে দিয়েছি, অন্য জায়গায় বাসা নিচ্ছি। আপনার এই ঘটনার পর আমার নিজেরও অনেক ভয় লাগে। জানেনই তো আপনার ভাবি বাসায় একাই থাকে। আমি কিছু একটা বলতেই যাব, কিন্তু কাই ভাই তাড়াহুড়ো দেখিয়ে বললেন, আচ্ছা আসি জাঙ্কুক ভাই, পরে দেখা হবে ইনশাআল্লাহ। এই বলে হনহন করে চলে গেল। আমি একটু বাইরে এসে দেখি ট্রাকে সব গোছানো শেষ। বেশ অবাক হলাম, রাতারাতি সব গুটিয়ে কেটে পড়ার মতো লাগলো ব্যাপারটা। কিন্তু ট্রাক নিয়েছে কেন? নিশ্চয়ই দূরে কোথাও বাসা নিয়েছে। আরে কাই ভাই কিসে চাকরি করে সেটাই তো জানা হলো না। পাশে বাসা, তাই মুখে মুখেই ভালো পরিচয় শুধু। বাসায় এসে বেসিনের আয়নার সামনে দাঁড়িয়ে ব্রাশ করছিলাম। আচ্ছা অফিসার বলে গেলেন দারোয়ান নাকি বানিয়ে বলছে। আমার সাথেও তো এমন করেছে, তাহলে এমন কেউ ওর সাথে রেগুলার কন্ট্যাক্ট রাখে কি? তাহলে তো দারোয়ানের ফোনের কল লিস্ট চেক করলেই বোঝা যাবে। আমাকে এখনই থানায় যেতে হবে। মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। প্রচন্ড ক্ষুধা লেগেছে, কিন্তু বাসায় তো কিছুই নাই, আর খাবারও তো সময় নাই। দ্রুত থানায় যেতে হবে। থানায় এসে এসআই এর সামনে বসে আছি। একটু আগে জেলের ভিতর দারোয়ানকে দেখে আসলাম। ওকে দেখে মনে হলো ভালোই মারধর পড়েছে ওর ওপর। আপনি এসেছেন, খুব ভালোই হয়েছে। এই
কেসটা নিয়ে বড্ড ঝামেলায় আছি বুঝলেন। রেপ প্লাস খুন এতদিন কেন লাগছে তাই উপর মহল থেকে চাপ আসছে। আপনার কাজটা সহজ করতে এসেছে অফিসার। কিরকম ভাবে? দারোয়ান আপনার এবং আমার সাথে বানিয়ে গল্প বলেছে। দেখুন, ও যদি কিছুই না বলতো তাহলে ব্যাপারটা আরো জটিল হতো, কিন্তু ওর হালকা বুদ্ধি সেটা আরো সহজ করে দিয়েছে। ওকে নিশ্চয়ই কেউ এমন ধরনের কিছু বলতে বলেছে যাতে ব্যাপারটা আরো জটিল হয়, কিন্তু দারোয়ানকে এত জটিলতা বোঝে? গল্প বানাতে গিয়ে নিজেই গুলিয়ে ফেলে নিজের ফাঁদে পা দিয়ে বসে আছে। এখন আসল কথা হচ্ছে এখানে স্পষ্ট যে দারোয়ানের হাত আছে। আচ্ছা অফিসার, ওকে গ্রেফতার করার সময় ওর সেলফোনটা কি পেয়েছিলেন? হ্যাঁ পেয়েছি, কিছু আননোন নাম্বার থেকে বারবার কল আসার রেকর্ড পেয়েছি। এই তো, তাহলে একটা চক্রের সাথে হাত আছে সেটা স্পষ্ট এখানে। আচ্ছা নম্বরগুলো কি আপনার কাছে আছে? আমাকে দেওয়া যাবে কি? প্রথমে নম্বর দিতে নাকচ করলেও পরে কি ভেবে দিয়ে দিলেন। তারপর অফিসার বললেন, একটা অদ্ভুত ব্যাপার রয়েছে জাঙ্কুক সাহেব। কি ব্যাপার? দারোয়ানের ফোন কেড়ে নেওয়ার পর এই 2 দিনে একটা কল পর্যন্ত আসেনি, অথচ ওকে ধরার 20 মিনিট আগে একটা ইনকামিং কল এসেছিল। আচ্ছা তাহলে 20 মিনিট আগে আপনি কোথায় ছিলেন? আপনার বাসার সামনে আশেপাশে খুঁজে দেখছিলাম যদি কোনো ক্লু মেলে। ইয়েস, তাহলে অপরাধী চক্র আপনাদের উপর নজর রাখছে। হয়তো আপনারা কি করছেন সেটা দারোয়ানের কাছে আপডেট নিচ্ছিল। ওকে পিটিয়ে তো মুখ খোলাতে পারলাম না, হয়তো ওকে তাহলে মার্ডারের হুমকি দিয়ে রেখেছে অফিসার। মুখ খুললেই খুন করে দেবে। আপনারা তো টুকটাক মার দেবেন মাত্র, এর থেকে বেশি কিছু না। ও হয়তো জীবনের ভয়েই মার সহ্য করছে। আসলে অনেক সুন্দর একটা কথা বলেছেন জাঙ্কুক সাহেব আপনি। আচ্ছা আজ আসি অফিসার, আপডেট কিছু জানলে আমাকে জানিয়েন প্লিজ। বাসায় এসে জামা খুলে প্যান্ট চেঞ্জ করতে গিয়ে প্যান্টের পকেট থেকে অফিসারের কাছ থেকে নেওয়া নম্বরের কাগজটা বের করলাম। নম্বরগুলো হারিয়ে যেতে পারে বিধায় ডায়েরিতে লিখে রাখলাম। নম্বর লিখতে লিখতেই মনে পড়লো, আরে তের দেওয়া নম্বরগুলো তো অফিসারকে দেওয়াই হলো না। রহস্যের জালে ঘুরপাক খেতে খেতে অন্য কিছু খেয়ালই থাকছে না। মানি ব্যাগ থেকে সেই নম্বরের কাগজ বের করে ডায়েরির একই পৃষ্ঠাতে লিখে নিলাম। এবার ডায়েরিতে মাত্র লেখা নম্বরগুলো চোখ বোলাতে গিয়ে একটা বিষয় খেয়াল করলাম, 3টা নম্বর 2 বার করে লেখা হয়েছে। কি অদ্ভুত, 2 বার লিখলাম কিভাবে একই নম্বর? এবার অফিসারের কাছ থেকে নেওয়া নম্বরের কাগজ আর তের কাছ থেকে নেওয়া নম্বরের কাগজ এক করে দেখলাম, দুটো কাগজের মধ্যেই 3টে নম্বরের মিল রয়েছে। আমি যেন ধাক্কা খেলাম, চোখ বড় বড় করে বারবার মিল করলাম। আসলেই তাই, তার মানে দারোয়ানকে যে ফোন দেয় সেই তেকে মারার থ্রেড দিয়েছে। ও মাই গড! তের দেওয়া নম্বরের কাগজটা হাতে নিয়ে দেখলাম সেখানে 4টে নম্বর লেখা, তার মধ্যে থেকে উপরের 2টা আর নিচেরটা এই 3টা নম্বরের মিল, কিন্তু আর একটা নম্বর, এই নম্বরটা তো অমিল। অমিল নম্বরটা কলম দিয়ে একটা টিক চিহ্ন দিয়ে রাখলাম, আর একটা কাগজের টুকরায় নম্বরটা টুকে নিয়ে কাগজটা মানি ব্যাগে ঢুকিয়ে রাখলাম। প্রচন্ড গরম অনুভূত হচ্ছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে, আর সেই সাথে উত্তেজনার শিহরে কেন জানি মনে হতে লাগলো তের দেওয়া এই অমিল নম্বরটাই হয়তো সকল রহস্যের সমাধান। আচ্ছা অফিসারের দেওয়া নম্বরগুলো তো উনি ট্র্যাকিং করে রেখেছে, এখনো অবধি তো সেই নম্বরগুলো ওপেন হলো না। এই অমিল নম্বরটাও ট্র্যাকিং এ রাখতে হবে। মাত্র তো থানা থেকে আসলাম, আবার থানায় যাব? আগে অফিসারকে ফোন দেওয়া দরকার, উনি আবার বাইরে বের হয়েছেন কিনা। ফোন দিয়ে শুনলাম উনি থানাতেই আছেন। আমি আবারও তাড়াহুড়ো করে থানার উদ্দেশ্যে রওনা দিলাম। জেলখানা হয়ে আসার সময় দেখলাম দারোয়ান 2 দেওয়ালের জয়েনিং এর মাঝে হেলান দিয়ে মাথাটা দেওয়ালে ঠেকিয়ে সিলিং এর দিকে চেয়ে বসে আছে। হয়তো ভাবছে আমার কি দোষ, গরিব হওয়াটাই কি আমার দোষ? আজ টাকার অভাবে পড়ে লোকের বাসায় দারোয়ানের চাকরি নিতে হয়েছে, আর এই টাকার জন্যই আজ আমি এখানে। হয়তো জীবনের প্রতি চরম ঘৃণা 2 চোখ দিয়ে ছুড়ে মারছে জেলখানার সিলিং এ। আমি আর দাঁড়ালাম না, অফিসারের রুমের দরজার সামনে আসতেই অফিসারের চোখে চোখ পড়লো। উনি অনেকটা আহত দৃষ্টিতে তাকিয়ে আছেন। কেসের আসামি এখনো ধরতে না পারায় উপর মহলের চাপ খেতে হয়তো ওনার এই অবস্থা। অফিসার, কেসটা হয়তো সলভ হতে যাচ্ছে। দেখলাম ওনার আমার কথায় কোনো মনোযোগ নেই। হ্যাঁ, কি ব্যাপার জাঙ্কুক সাহেব, দাঁড়িয়ে কেন? বসার কথা কি বলা লাগবে? বসতে আসেনি অফিসার, একটা কাজে এসেছি। বলুন কি করতে পারি আপনার জন্য? এই নম্বরটা একটু ট্র্যাকিং এ রাখতে হবে অফিসার। কিসের নম্বর এটা? এই কেসের রহস্যের নতুন একটা দ্বার উন্মোচিত হতে পারে এই নম্বরটা দিয়ে। আসলে আপনাকে একটা কথা বলতেই ভুলে গিয়েছিলাম। অফিসারকে তের বলা সমস্ত কথাই খুলে বললাম, আর আমি নম্বরটাকে কিভাবে রহস্যে যুক্ত করলাম সেটা ওনাকে বোঝালাম। ওকে, আপনি একটু বসুন, আমি এক্ষুনি আসছি। কিছুক্ষণ পর এসে ওনার চেয়ারে আরাম করে বসে বললেন, নম্বরটা ট্র্যাকিং এ রেখেছি, দেখা যাক কোনো রেসপন্স পাই কিনা। আমি নিশ্চিত অফিসার এটাই
সেই খুনি। 2 দিন হয়ে গেল, কিন্তু থানা থেকে কোনো খবর পেলাম না। ওদিকে দারোয়ান জেলে বন্দি, এত টর্চার করেও মুখ খোলাতে পারছে না তাকে। মাথাটা ঝিমঝিম করছে। ডাইনিং টেবিলের উপর 2 হাত ভাঁজ করে তার উপর মাথা রেখে আমার লিসার সাথে কত স্মৃতি মনে করছিলাম। চোখের জল গড়িয়ে পড়ছিল গালে। হাতের উল্টো পিঠ দিয়ে পানি মুছে নিলাম। হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো। পকেট থেকে ফোনটা বের করে দেখি অফিসারের নম্বর। হ্যাঁ অফিসার, বলেন। একটা ভালো খবর আছে। হ্যাঁ, কি খবর বলেন? আপনার দেওয়া নম্বরটাকে আমরা ট্র্যাকিং করে স্থান ঠিকানা সব জেনে ফেলেছি। আপনি দ্রুত থানায় আসেন, একসাথেই যাব। আমি এক মুহূর্ত দেরি না করে যে পোশাকে ছিলাম সেই পোশাকেই পাগলের মতো ছুটে গেলাম। একটা অটো নিয়ে থানায় গিয়ে দেখি অফিসার গাড়িতে বসে আমার জন্য অপেক্ষা করছে। আমি দ্রুত গাড়িতে উঠে পড়লাম। ঠিকানা অনুযায়ী গাড়ি যেতে লাগলো। এখন পুলিশ ল্যাপটপ নিয়ে নাম্বারটার অবস্থান ফলো করে যাচ্ছেন। আমার বুকের ধড়পড়ানি ক্রমশ বাড়ছে। শহরের প্রায় পাশে এসে একটা গলির সামনে গাড়ি থামলো। এই গলি দিয়ে গাড়ি ঢুকতে পারবে না। আমাদের গাড়ির পেছনে একটা পুলিশের গাড়ি। বেশ 10-15 জনের মতো কনস্টেবল এসেছে। অফিসারের নির্দেশে সবাই সবার অবস্থান নিয়ে নিল। খুব দ্রুত যেতে হবে, সিমটা অফ করলে এই গলির মাঝে সব হারিয়ে যাবে। বেশ কিছু গিয়ে একটা বিল্ডিং এর সামনে এসে দাঁড়াতে বললেন অফিসার। উনি আছেন সাধারণ পোশাকে। এই বিল্ডিং থেকে সিগন্যাল পাওয়া যাচ্ছে। অফিসার সব কনস্টেবলদের বাড়ি চারপাশ ঘেরাও করতে বললেন। আমি অফিসার আর 4 জন কনস্টেবল বিল্ডিং এর সিঁড়ি বেয়ে উপরে উঠছি। একজন ল্যাপটপ ধরে আছে। সিগন্যাল থেকে আমরা 5 থেকে 6 মিটারের দূরে। 3 তলায় উঠে দেখি সিগন্যাল একদম নিকটে। 3 তলায় 2টা অ্যাপার্টমেন্ট, একটাতে তালা ঝুলছে আর একটা খোলা। ব্যাপারটা আরো সহজ হয়ে গেল। কনস্টেবলদের একটু গা ঢাকা দিতে বললেন অফিসার। সাধারণ পোশাকে আমি আর অফিসার। আমি কাঁপা কাঁপা হাতে কলিং বেলের সুইচ চাপলাম। কয়েকবার চাপলাম। সবাই সবার পজিশনে রেডি। অফিসার তার হ্যান্ড গানে হাত দিয়ে আছেন। দরজা খোলার শব্দ পেলাম। দরজা খুলতে যাকে দেখলাম তাতে আমি আর অফিসার যেন 220 ভোটের ধাক্কা খেলাম। আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। এটা কিভাবে সম্ভব? কাই ভাই আমাদের দেখে ভিমড়ে খেলেন। সাথে সাথে 2 জন কনস্টেবল কাই ভাইয়ের দিকে রাইফেল তাক করলেন আর একজন কনস্টেবল ভেতরে গিয়ে কাই ভাইয়ের হাতে হ্যান্ডকাফ পরিয়ে দিলেন। কি ব্যাপার, কি হচ্ছে সব? আমি তো কিছুই বুঝতে পারছি না। সবই বুঝতে পারবেন কাই সাহেব। খুব ঘুরিয়েছেন আমাদের, এত দিনের ঘুম হারাম করে দিয়েছেন। ল্যাপটপ হাতে আর একজন কনস্টেবল ভেতরে ঢুকেই দেখেন সিগন্যাল থেকে হাফ মিটার দূরে জেনি ভাবি ঘর থেকে বাইরে এসে চমকে গেলেন। এসব কি? আপনারা ওকে ধরছেন কেন? কেন ধরছি তা একটু পরেই টের পাবেন। দেখুন তো এই নম্বরটা চিনতে পারেন কিনা। এই সিমটা ওয়ার্ডরোবে পড়ে থাকতে দেখে আজই তো অন করলাম। ভাবির মুখে এই কথা শুনি কাই ভাই ভাবির দিকে অগ্নি দৃষ্টিতে তাকালেন। কেন গো, এই নম্বরে কি হয়েছে? আপনি কি জানেন আপনার স্বামী একজন খুনি, একজন ধর্ষক? কি সব উল্টো পাল্টা বলছেন আপনি আমার স্বামীর নামে? ওদিকে কনস্টেবল ঘর থেকে ফোনটা নিয়ে এসে বলল, স্যার এতেই সেই সিমটা। এখন আমাদের যেতে হবে। বিস্তারিত থানায় এসে শুনে যাবেন আপনার স্বামীর নামে। কাই ভাইকে পিঠ মুড়িয়ে চেয়ারের সাথে বেঁধে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কাই ভাইয়ের গালে ইতিমধ্যেই অফিসার 5টা আঙুলের দাগ বসিয়ে দিয়েছে। দেখলাম পাশে দাঁড়িয়ে থাকা কনস্টেবল একটা তেল মাখানো মোটা লাঠি দিয়ে কাই ভাইয়ের ডান বাহুতে সজোরে বাড়ি কষালো। আমি বলছি এখন লুকিয়ে আর কি হবে, মারতে নিষেধ করেন প্লিজ অফিসার। হ্যাঁ বল, আবার দারোয়ানের মতো বানিয়ে গল্প বলিস না। একটা হার কিন্তু আর আস্ত রাখবো না। আসলে আমি ভাবিকে মারতে চাইনি। আমি গহনাগুলো লুট করতে চেয়েছিলাম। আমার সাথে দারোয়ান আর একজন ছিল। আমি ভাবির গলায় ছুরি ধরে আলমারির চাবি নিই। গহনা নেওয়ার সময় ভাবি চিল্লাচিল্লি করছিল। তাই দারোয়ান তার মুখ চেপে ধরে আর দারোয়ানই রেপ করে। এই শুনে আমার মাথায় রক্ত উঠে গেল। ইচ্ছা করলো দারোয়ানকে খুন করে আসি। তাহলে খুন করলো কে? রেপ করার সময় গলা মুখ একসাথে চেপে ধরাতে দম আটকে মারা গেছে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। কনস্টেবলের হাত থেকে লাঠিটা নিয়ে পাশে বসিয়ে রাখা দারোয়ানকে ইচ্ছা মতো পেটানো শুরু করলাম। অফিসার প্রথমে কিছুই বললেন না। এক পর্যায়ে আমাকে থামতে বললেন। আমি ওনার কোনো কথা শুনলাম না। আজ মেরেই ফেলবো ওকে। 2 কনস্টেবল আমাকে সরিয়ে নিয়ে লাঠি নিয়ে নিল। ওই রাগে কাই ভাইয়ের মুখে 4-5টা থাপ্পড় দিলাম। এই পর্যায়ে অফিসার আমার কাঁধে হাত রেখে বললেন, শান্ত হন জাঙ্কুক ভাই। আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু এটা থানা। আমি ওনার কথা সরে এসে বাইরে তাকাতেই দেখি তে আর আমার শাশুড়ি মা দাঁড়িয়ে দেখছিল। দেখলাম দুজনের চোখেই পানি। কাই ভাইকে অপরাধী হিসাবে জানার পর আমি তেকে জানিয়েছিলাম সবটা। তাই তখনই হয়তো তারা চলে এসেছে এখানে। অফিসার আবারও প্রশ্ন করলো, আর বল ব্যালকনির গ্রিল কে কাটলো? আসলে গ্রিলটা অনেক আগে থেকে কেটে রাখা। জাঙ্কুক ভাই আর ভাবি বেড়াতে গিয়েছিল তখনই কেটে রেখেছিলাম। তো গ্রিল কেন কাটলি?
গ্রিল কেটেছিলাম, কারণ প্রথমে ভেবেছিলাম যে এই গ্রিল কেটে তারপর জানালার গ্রিল কেটে চুরি করব। প্রথম দিন বাইরের গ্রিল কাটি, আর দ্বিতীয় দিনে ওনারা বাসায় ফিরে আসেন বলে আর হয়নি। আর ওই 3 বছরের বাচ্চার লাশ কেন ফেললি? ওটা আসলে চাঙ্কুক ভাইকে ফাঁসানোর জন্য। আর এই কেস যেন কোনো সমাধানে না আসে তাই। বাহ, ভালোই চাল চেলেছিস দেখছি। তুই আমার শালিকার নম্বর কোথা থেকে পেয়েছিস? ভাবির মোবাইল থেকে। শোনা মাত্রই আরো 2টা থাপড় বসালাম। আবারও জিজ্ঞাসা করলাম, আমার ঘরে যে 2 সেট গহনা ছিল তুই কিভাবে জানলি? আমার ওয়াইফ ভাবির কাছ থেকে একটা অনুষ্ঠানে যাবার জন্য একটা নেকলেস চেয়ে নেয়। ভাবি আমার ওয়াইফের সাথে গল্প করে, আর সেই সুবাদেই জানতে পারি। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। 2 দিন প্রায় না খেয়ে আর এত উত্তেজনায় আমার মাথা ঘুরে চোখে ঝাপসা দেখা শুরু করলাম। আমার জ্ঞান ফিরতেই দেখি তে আমার মাথায় পানি ঢালছে। আমি একটু চেয়ে আবারও চোখ বন্ধ করলাম। একদিন পরেই আমি সুস্থ হয়ে উঠলাম। পরে জানতে পারলাম কাই ভাই, দারোয়ান আর একজনকে কোর্টে চালান করা হয়েছে। তারই মধ্যে একদিন অফিসার RM আমাকে দেখে গেলেন। বন্ধুত্ব শুরু হলো ওনার সাথে। আর এদিকে তে আমার পেছনে পড়েই আছে আমাকে বিয়ে করবে বলে।